হ্যালো বাবা, তরু কি বাড়িতে এসেছে? ফোনের অপর প্রান্ত থেকে সাফওয়ান বললেন। না তোরে, তরু তো এখনো বাড়িতেই ফিরেনি। হ্যাঁ রে তাজিম, মেয়েটা আমার ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। জহুরা ড্রয়িং রুমে এসে সাফওয়ানের ফোনে বলা কথাগুলো শুনে মুখ বাঁকিয়ে বলতে লাগলো। হ্যাঁ, এমন করছো যেন মনে হচ্ছে ও কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আরে গিয়ে দেখো, মাতাল হয়ে কোথাও পড়ে আছে। আর নয়তো কোনো বড়লোক ঘরের ছেলে দেখে তার সাথে ভেগে গেছে। বিয়ে করতে মন চেয়েছে বললেই হতো। এমন নষ্টামি করার কি মানে? এই মেয়ের জন্য বাইরে মুখ। দয়া করে চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। মেয়েটা কাল থেকে বাড়ি ফিরেনি, কোনো বিপদ আপদ হয়েছে কি না কে জানে। আর তুমি এই সময় মেয়েটাকে নিয়ে যা নয় তাই বলছো। হ্যাঁ তো, ভুল কি বলেছি আমি শুনি? উনি করে বেড়ালে দোষ নেই, আর আমি বললেই যত দোষ। হ্যাঁ। সাফওয়ান আর কিছু বলার আগেই জহুরা কিচেনে চলে যায়। জহুরা চলে যাওয়ার পর সাফওয়ান খেয়াল করলো তাজিম অনেক আগেই কল কেটে দিয়েছে। হয়তো জহুরার বলা কথাগুলো সহ্য করতে না পেরেই কল কেটে দিয়েছে। রাত 10টা। তাজিম আর ভাবতে পারছিল না তনু কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না সে। তাজিম অফিস থেকে সোজা পুলিশের কাছে যাবে বলেই ঠিক করেছে। গাড়ি স্টার্ট দিতেই তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আননোন নম্বর দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নাই। হ্যাঁ ভালো ভাইয়া। ফোনের ওপাশে তরুর ভাঙা কণ্ঠ শুনে তাজিমের বুকটা কেঁপে উঠল। হ্যালো তরু, বোন আমার, তুই ঠিক আছিস তো? কোথায় আছিস? ফোন কেন বন্ধ বলছে তোর? তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম। আমি না হয় তোকে ফোন করে একটু বিরক্তই করে ফেলেছি, তার জন্য এত বড় শাস্তি দিবি? রিল্যাক্স ভাইয়া, আমি ঠিক আছি। কিন্তু তোর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস। তুই আমাকে এটা বল যে তুই এখন কোথায় আছিস? আমি সেন্ট্রাল হসপিটালে আছি। হোয়াট? তুই হসপিটালে কি করছিস? ভাইয়া তুমি আসো, তারপর সব বলবো। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য একটা নতুন হ্যান্ডসেট নিয়ে আসো, হ্যান্ডসেট নিয়ে এসো। তাজিম আর কিছু বলার আগেই তরু কলটা কেটে দেয়। তারপর সামনে থাকা নার্সের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে। এই নিন আপনার ফোন। আর থ্যাঙ্কস। ইটস ওকে। আপনার জ্ঞান ফিরেছে। আমি গিয়ে ডক্টরকে ইনফর্ম করে আসি। কথাটা বলে নার্স সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাভও সবেমাত্র ডিনার শেষ করে নিজের রুমে এসেছে। তখনই তার ফোন বেজে ওঠে। হ্যালো। হ্যাঁ ডক্টর বলুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আর এটা জানানোর জন্যই আপনাকে কল করলাম। ও আচ্ছা, এটা তো ভালো কথা। ওনার যেই অবস্থা ছিল আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সে তো আমরাও পেয়েছিলাম, তবে ভাগ্য ভালো যে ওনার হার্ট বুকের ডান পাশে। খুব অল্প লোকেরই এমনটা হয়, আর এই জন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে। নয়তো ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। থ্যাঙ্কস গড। যাই হোক, আপনারা ওনার সাহায্যে ওনার বাড়ির লোকদের ইনফর্ম করুন। আমি আগামীকাল সকালে না আসতে পারলেও বিকেলে একবার হসপিটালে গিয়ে দেখে আসব। আচ্ছা, ওনার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবেই। উনি বেঁচে গেলেও ক্ষতটা বেশ গভীর। 1 সপ্তাহ এখানে থেকে ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তা না হলে সময় লাগবে। হ্যাঁ, ওনার বাড়ির লোক যেটা ভালো মনে করে। আর আমাকে ইনফর্ম করার জন্য ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। রাত 11টা। এসব কি করে হলো তরু? ভাইয়া আসলে আমি কি, তুই তরু? এখন নিশ্চয়ই বলবি না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস? ভাইয়া 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 করে কোনো লাভ নেই তরু। ভুলে যাস না, আমিও কিন্তু আর ছোট নেই যে একটা বাহানা দিয়ে কথা এড়িয়ে যাবি। বল কি করে হলো এসব? অন্য সময় হলে তাজিম কখনোই তরুকে এত জোর করে প্রশ্ন করতে পারত না। তবে আজকে তাজিমের প্রশ্নের উত্তর দিতেই হবে তরুকে, সেটা দুজনেই খুব ভালো করেই জানে। আসলে ভাইয়া আমি নাইট ক্লাবে গিয়েছিলাম। তখনই কিছু মাস্ক পরা লোক এসে সেখানে আক্রমণ করে। ওখানে পুলিশের লোকেরাও ছিল তো। গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে আমার গায়ে লেগেছে। তারপর আমি জানি না কি হলো, আর আমি এখানেই বা কি করে এলাম।
তরু যেভাবে কথাগুলো গুছিয়ে বলেছে, তাজিম কোনো সন্দেহ না করেই বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে তরু, বিপদ কেন তোর পিছে এভাবে লেগে থাকে বলতো? ভাগ্যিস তোর বড় কোনো ক্ষতি হয়নি। আমার তো ভাবতেই ভয় লাগছে, জানি না তোকে কে বা কারা তখন হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। তার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। এবার যেটা আনতে বলেছি সেটা দাও। কি? আমার নতুন ফোন। তরুর কথা শুনে তাজিম তরুর দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এই নে, এখানে নতুন সিম কার্ডও আছে। তবে তোর আগের ফোনের কি হয়েছে? জানি না ভাইয়া, হয়তো কেউ নিয়ে গেছে। ও আচ্ছা, তুই রেস্ট নে। আমি ডক্টরের সাথে কথা বলে তারপর তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। তাজিম রাতে হসপিটালেই থাকে। সে ডক্টরের সাথে কথা বলে তরুকে 7 দিনের জন্য এখানে ভর্তি করে দেয়। যদিও তরু এখানে থাকতে রাজি হয় না, তবুও তাজিমের জোরাজুরিতে তাকে মানতেই হয়। সকালবেলা ভাইয়া তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। আমি তখন ঠিক আছি। আমি জানি মিটিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি যাচ্ছি তরু, আবার রাতে আসবো। তোর কিছু লাগলে এখানে নার্সদের বলিস, নইলে আমাকে কল করিস, কেমন? ওকে। এরপর তাজিম অফিসে চলে যায়। যাওয়ার আগে সে সাফওয়ানকে ফোন করে তরুর কথা জানিয়ে দিয়ে সাফওয়ান আসতে চাইলে তাজিম বারণ করে দেয়, কারণ সে চায় না তরু এই অবস্থায় হসপিটালে সিন ক্রিয়েট করুক। বিকেল 5টা নীলাভ ঠিক করলো যে সে এখন হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। সকাল থেকে সে বিউরোতেই ছিল আর ব্যস্ততার মধ্যেই ছিল, তাই সে সকালবেলা যেতে পারেনি। নীলাভ ড্রাইভ করছিল, তখনই তার ফোনে আয়ুর কল আসে, যেটা দেখে নীলাভ কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো নীল, কোথায় আছো? আমি তো হসপিটালের দিকে যাচ্ছি। কেন বলো তো? হসপিটালে কেন? তোমাকে না গতকাল একটা মেয়ের কথা বললাম যে আমাকে বাঁচিয়েছিল, তাকেই দেখতে যাচ্ছি। মেয়েটার সাথে কেন দেখা করতে যেতে হবে শুনি? মরে তো যায়নি, সামান্য একটু আঘাতই তো লেগেছে। হ্যাঁ, তবে আয়ু মেয়েটার সাথে কেসটা আর ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু কথা আছে, তাই দেখা করতেই হবে। ও আচ্ছা, আমি তো ভাবলাম তোমার সাথে আজকে কফি খেতে যাব, কিন্তু তুমি তো মনে হচ্ছে ব্যস্ত আছো। তুমি এখন ফ্রি আছো? তাই তো বলেছি বেবি। ওকে ডান, তাহলে আমি বরং পরে হসপিটালে যাব। তুমি একটা কাজ করো, হসপিটালের সামনের ক্যাফেতে চলে এসো, আমরা ওখানেই মিট করব। ওকে, আমি আসছি। আয়ু কলটা কেটে দিলেই নীলাভ গাড়িটা হসপিটালের পাশের ক্যাফের সামনে পার্ক করে ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আয়ু এসে হাজির হয়। আয়ু নীলাভকে দেখেই এগিয়ে গিয়ে হাক করে, তারপর একসাথে গিয়ে একটা টেবিলে বসে। তারা দুজন সামনাসামনি বসে কথা বলছে, তবে কিছুটা দূর থেকে দুটো চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল, যেটা ওরা দুজনের কেউই খেয়াল করেনি। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ করে নিজের ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিল, তারপর পেছনের ক্যামেরা দিয়ে নীলাভ আর আয়ুকে দেখাতে লাগলো। ফোনের ওপাশের ব্যক্তিটি আর কেউ নয়, তরু। তরু দেশে আসার পর থেকে নীলাভের ওপর নজর রাখছে, যদিও দেশের বাইরে থাকাকালীনও সে নীলাভের ওপর নজর রাখত, তবে দেশে ফেরার পর সেটা আরও বেশি। নীলাভের ওপর বিভিন্ন সময়ে মোট 3 জন নজর রাখে, লিজা, আভিক আর বিভান। ওরা 3 জনই তরুর সাথে কাজ করেন, তার সাথে তরুর ভালো বন্ধু। লিজার প্রধান কাজই হলো নীলাভের উপর নজর রাখা। নীলাভও কখন কোথায় যায় কি করে সব কিছুর খবর রাখে তরু। নীলাভের কখনো এই বিষয়ে সন্দেহ হয়নি, কারণ তার ধারণা নেই যে কেউ তার উপর নজর রাখতে পারে। নীলাভ যখন আয়ুর সাথে কথা বলা শুরু করে, তখন লিজা ফোনটা হাতে নিয়ে নীলাভের পিছনের টেবিলে বসে পড়ে, যাতে নীলাভের সন্দেহ না হয়। তাই কিছু খাবারও অর্ডার করে। তরু এখনও লাইনে আছে। নীলাভ আর আয়ুর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে সে। লিজার কানে ব্লুটুথ আছে, যেটা দিয়ে সে তরুর কথা শুনতে পাচ্ছে আর সে অনুযায়ী কাজ করছে। তো বলো, আজকে হঠাৎ আমার সাথে দেখা করতে কেন মন চাইলো তোমার? নীল, তুমি এইভাবে বলছো যেন আমার তোমার সাথে দেখা করতে মনই চায় না। ও তাই বুঝি? অবশ্যই চায়, আমাদের সেই ছোট্টবেলা থেকে রিলেশন। তোমাকে আমি কত ভালোবাসি তুমি সেটা জানো না?
আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু। এবার বলো কি খাবে? এনিথিং। আসলে নীল, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হুম, তুমি যখন আমাকে ফোন করে বললে দেখা করতে চাও, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমার সাথে তোমার কথা আছে। তো বলো কি কথা? আসলে নীল বলো। আমার 6 মাসের জন্য লন্ডন যেতে হবে। আগামী মাসেই আমার ফ্লাইট। হোয়াট? তুমি আমার সাথে মজা করছো তাই না? না নীল, ওখানে ব্যালেট দলের জন্য অডিশন নেওয়া হচ্ছে। আর তুমি তো জানো এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় ড্যান্সার হব। আমি যেই সুযোগটার জন্য এত বছর ধরে ওয়েট করছি, ফাইনালি সেটা পেয়েছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন নীল? নীলাভ কিছু না বলে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলেই আয়ু নীলাভের হাত ধরে ফেলে। নীলাভ, তুমি কিছু না বলে এইভাবে কেন চলে যাচ্ছ? নীলাভ আয়ুর হাতটা ছাড়িয়ে বলল, কি বলবো আয়ু? কি শুনতে চাও তুমি? তোমার জীবনে সব কিছুরই মূল্য আছে, শুধু আমারই মূল্য নেই। আমি কোথায় ভাবলাম তুমি হয়তো আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছো। আচ্ছা, তুমি কি কখনো আমার কথা ভেবেছো? নীলাভ প্রচণ্ড পরিমাণে রেগে আছে। সে এটাও ভুলে গেছে তার আশেপাশে আরও লোকজন আছে যারা ওদের দিকেই তাকিয়েছিল। তরুর তো রাগে গা জ্বলে যাচ্ছে আয়ু নীলাভের হাত ধরেছিল দেখে। নীলাভ, প্লিজ আস্তে কথা বলো, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আয়ুর কথা শুনে নীলাভ আবার চলে যেতে নিলেই আয়ু নীলাভকে জড়িয়ে ধরে। তরুর এবার আর সহ্যই হচ্ছিল না। সে তড়িঘড়ি করে উঠে আসতে নিলেই বুকে প্রচণ্ড ব্যথা পায়। তবে নীলাভের দেওয়া ব্যথার কাছে এই ব্যথা যেন কিছুই না। নীলাভ রাগের বশে আয়ুকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেই তরু কিছুটা স্বাভাবিক হয়। তখনই আয়ু বলে ওঠে, আচ্ছা নীল, তুমি যদি না চাও আমি লন্ডনে যাব না। আমার কাছে আমার এই স্বপ্ন থেকেও তুমি বেশি ইম্পর্ট্যান্ট। হয়তো এই সুযোগটা হাতছাড়া করলে আমি আর কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তাতে কি, আমি তোমাকে হারাতে চাই না। আয়ুর কথাতে নীলাভ কিছুটা শান্ত হলো আর ভাবতে লাগলো তার জন্য আয়ুর স্বপ্নটা পূরণ হবে না, সে এটা কখনোই চায় না। তাই সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। নীলাভের কথা শুনে আয়ু নীলাভের হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাগ করো না, আমি তো বললাম আমি যাব না। আমি রাগ করিনি, আমি সিরিয়াস। আমি চাই না আমার জন্য তোমার জীবনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাক। একটা মানুষের জীবনে তার লক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আয়ু। সত্যি বলছো নীলাভ? আমি যাব। হ্যাঁ বাবা, সত্যি। তুমি যাও, তবে আমার একটা শর্ত আছে। আর সেটা কি? এই মাসের তো আর মাত্র 15 দিন আছে, তাই তুমি যাওয়ার আগে রেগুলার আমার সাথে দেখা করতে হবে। ব্যাস এইটুকু? আমি কোথায় ভাবলাম তুমি কিস করতে চাইবে, তা না। আয়ু, তুমি তো জানোই আমি বিয়ের আগে এগুলো একদমই পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ জানি তো, একদম নিরামিষ। সেটাই। আচ্ছা, প্রতিদিন দেখা না করতে পারলেও 2 দিন পর পর দেখা করবো আমরা। তারপর আয়ু আর নীলাভ অনেকক্ষণ কথা বলল। ততক্ষণে রাত হয়ে গেছে প্রায়। চলো নীলাভ, আমি তোমার সাথে গিয়ে মেয়েটির সাথে দেখা করতে চাই। মেয়েটি তোমাকে কিভাবে বাঁচালো আমার খুব জানতে ইচ্ছে করছে। আয়ুর কথা শুনে নীলাভ ভ্রু কুঁচকে আয়ুর দিকে তাকাতেই আয়ু বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে। তাই কথা ঘুরিয়ে বলল, আরে আমি বলতে চেয়েছি মেয়েটিকে আমি থ্যাঙ্কস বলতে চাই। এইদিকে আয়ু নীলাভের সাথে আসবে শুনে তরু প্রচণ্ড রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর কিছু একটা ভেবে লিজাকে বলল, লিজা মেয়েটি যেন ওর সাথে এখানে না আসতে পারে। তুই জানিস যে তোকে কি করতে হবে। তরুর কথা শুনে লিজা একটা বাঁকা হাসি দিল, যার মানে হলো সে জানে তাকে এখন কি করতে হবে। নীলাভ আর আয়ু উঠে ক্যাফে থেকে বের হতে যাবে, তখনই লিজা ইচ্ছাকৃতভাবে আয়ুর সাথে ধাক্কা খায়, যার ফলে লিজার হাতে থাকা ড্রিঙ্কস পুরোটা গিয়ে আয়ুর জামাতে পড়ে যায়। এটা কি হলো? এই মেয়ে, তুমি কি কানা? চোখে দেখো না? আমার এত দামি জামাটা নষ্ট করে ফেললে। এক্সট্রিমলি সরি ম্যাম। লিজার কথা শুনে আয়ুর মাথা গরম হয়ে যায় এবং সে লিজাকে থাপ্পড় মারতে যাবে, তখনই নীলাভ তার হাত ধরে ফেলে। কি হচ্ছে আয়ু?
তুমি এতটুকুর জন্য ওনার গায়ে হাত তুলবে নাকি? সরি নীলাভ, আমার মাথা ঠিক ছিল না। এই মেয়ে, যাও এখান থেকে। আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে তুমি। কোথা থেকে যে আসে এরা, যত সব। আয়ুর কথাতে আর বিহেভিয়ারে লিজার রাগ উঠলেও সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নীলাভ, আমি এই অবস্থায় তোমার সাথে হসপিটালে যেতে পারবো না। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি একাই যাও, কেমন? বাই। আচ্ছা আয়ু, বাই। সাবধানে যেও। আর মনে রেখো, আগামী 15 দিন আমার সাথে রেগুলার দেখা করতে হবে কিন্তু। ডোন্ট ওয়ারি নীলাভ, মনে থাকবে আমার। তারপর আয়ু সেখান থেকে চলে যায় আর নীলাভও হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে আভিক আর বিভান তরুকে দেখতে এসেছিল। তারা হসপিটালে তরুর কেবিনে ছিল। বিভান বলে ওঠে, তরু, প্লিজ তুই ওই অ্যাঞ্জের জন্য অন্তত নিজের এভাবে ক্ষতি করিস না। আর ও তোর ভালোবাসা কখনোই বুঝবে না। আর ও একবার যদি জানতে পারে তুই তরুলতা এহসান, তাহলে বুঝতে পারছিস ও তোকে মেরেই ফেলবে। তরু হাতে থাকা ফোনের স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে বলে, বিভান, একটু ভুল বললি তুই। আমি এবার ওকে ভালোবাসি সেটা বোঝাতে আসিনি, ওকে আমাকে ভালোবাসতে বাধ্য করতে এসেছি। আর ও যাতে বুঝতে না পারে যে আমি তরুলতা, তার জন্যই তো তোদেরকে ডাকলাম। তুই বিভানের কথা বাদ দে তরু, তুই শুধু বল আর কি কি করতে হবে আমাদেরকে। ওই মেয়েটার গাড়িতে তো তোর কথা মতো বম লাগিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটাকে, ওকে মারলে আমাদের কি লাভ হবে? তরু বেশ কিছু কথা তাদের দুজনকে বুঝিয়ে দিল। শোন তাহলে, বুঝলি? সবকিছু শুনে আভিক বলল, তুই চিন্তা করিস না তরু, তুই যেভাবে বলেছিস সেভাবেই হবে। বিহান ক্ষীণ স্বরে বলে ওঠে, তরু, তুই ভালো করেই কিন্তু জানিস নীলাভ কতটা ডেঞ্জারাস আর বুদ্ধিমান। ও যদি একবার সন্দেহ করে। বিভান, তুই এটাও জানিস আমি কতটা ভয়ঙ্কর। হাহ, সেই আগের তরু এখন আর নেই। এই সব কিছুই আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছি। তাই যা হচ্ছে আর হবে সব আমার প্ল্যান মতোই হবে। জানি আগুন নিয়ে খেলতে নেই, কিন্তু এবার আমি পানি হয়ে না, নিজে আগুন হয়েই আগুনের সাথে খেলবো। বিভান কিছু বলতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে, ও 30 মিনিটের মধ্যে এখানে এসে পড়বে। ও 30 মিনিটের মধ্যে এখানে এসে পড়বে। আভিক, যা বলেছি তাড়াতাড়ি করে ফেল। বিভান দরজার দিকে যেতে যেতেই বলে, বিভান চল, আমাদের হাতে বেশি সময় নেই। বিভান একবার তরুর দিকে তাকায়। তরুও তার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দেয়, যেটা দেখেও বিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আভিকের সাথে বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তরু একটা বই বের করে পড়তে শুরু করে। অন্যদিকে, আপনারা এসব কি বলছেন? ডক্টর, যা বলছি তাই করুন। 123 নম্বর কেবিনে যে রোগীটা আছে তার সম্পর্কে তার ভাই আপনার কাছে যেসব তথ্য দিয়ে গিয়েছেন সেসব আমাদেরকে দিয়ে দিন। আর আমি এটা কেন করব? আর তাছাড়া এটা পুলিশ কেস। বিভান, উনি সোজাসুজিভাবে মানবে না, বুঝলি? ওনাকে ওটা দেখা। আভিকের কথাতে বিভান একটা বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা বের করে ডাক্তারকে দেখায়, যেখানে ডাক্তারের একমাত্র মেয়েকে দেখা যাচ্ছে, যে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। এটা তো আমার মেয়ে। বিভান হাসি মুখে বলল, আপনার মেয়ে ডক্টর, একমাত্র মেয়ে। আহারে, মেয়েটার বয়স বড় জোড়ো 22 থেকে 23 হবে। বেচারিকে হয়তো আপনার একটা ভুলের জন্য তার মায়ের কাছে চলে যেতে হবে। কি করবে তোমরা? আভিক গা ছাড়া ভাব নিয়ে বলল, বেশি কিছু না, আপনার মেয়ের গাড়িতে একটা বম লাগানো আছে, ফাইলটা না দিলে জাস্ট। আভিক, ওনার হয়তো বিশ্বাস হচ্ছে না। তুই একটা কাজ কর, ওনাকে এই রিমোটটাতে চাপ দিয়ে দেখিয়ে দে। না না না, প্লিজ, আমি এক্ষুনি দিচ্ছি। বলেই ডাক্তার ফাইলটা আভিকের হাতে দিয়ে দেয়। তারপর বিভান অন্য একটা ফাইল ডাক্তারের হাতে তুলে দিয়ে বলে, আমরা তাহলে আজকে আসি ডাক্তার, আর ভুলেও মুখ খুলবেন না। আরে মুখ খুললেই বা কি, কোনো প্রমাণ তো নেই, শুধু শুধু নিজের মেয়েটাকে হারাবে। চল বিভান। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই
নীলাবও ডাক্তারের কেবিনে ঢোকে, যাকে দেখেই ডাক্তার যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে থাকে। শুধু শুধু কেই বা পুলিশের ঝামেলায় পড়তে চায়। আরে এসিপি স্যার, আসুন বসুন। নীলাবও ডাক্তারের সামনে চেয়ারে বসে বলে, ডাক্তার, 123 কেবিনে যেই পেশেন্টটা আছে ওনার তো বাড়ির লোক এসেছিল তাই না গতকাল রাতে? আপনি তো সকালে ফোন করে বলেছিলেন, আর আমি ব্যস্ত থাকায় ঠিকভাবে পুরোটা শুনতেও পারিনি। ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার সম্পর্কে তথ্য দিয়ে গেছেন। এই ধরুন নাম, অ্যাড্রেস। আপনি একটা কাজ করুন, ওনার সম্পর্কে যা তথ্য পেয়েছেন সেগুলো দিন আমাকে। নীলাভের কথাতে ডাক্তার বিভান যেই ফাইলটা হাতে দিয়েছিল সেটাই নীলাভকে দেয়। নীলাভ সেটা খুলে দেখতে থাকে। কেন জানি না ফাইলটা দেখার পর তার একটু অদ্ভুত লাগছে। নামটা তার পরিচিত পরিচিতই লাগছে, তবে ঠিক মনে করতে পারছে না যে নামটা সে কোথায় শুনেছে। এনিথিং রং মিস্টার খান? নাথিং ডাক্তার। আমি কি এই ফাইলের একটা কপি করে নিতে পারি? অবশ্যই নিন। তারপর নীলাভও এখানের কাজ শেষ করে তরুর কেবিনের দিকে এগোতে লাগলো। এদিকে তরু অনেকক্ষণ ধরে নীলাভকে দেখার জন্য পাগল হয়ে আছে। তরু, কুল ডাউন। ওর সামনে এভাবে বিহেভ করলে ও মুহূর্তেই তোকে ধরে ফেলবে। তোর এতদিনের অপেক্ষার প্ল্যানিং সব ভেস্তে যাবে। ওর সামনে প্রথমবারের মতো কোনো ভুল করা যাবে না। তরু নিজেকে বলছে আর নিজেকে তৈরি করছে। তখনই নীলাভও দরজা খুলে কেবিনে ঢোকে, আর দুজনে চোখাচোখি হয়ে যায়। কেউ চোখ সরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলাভও চোখ সরিয়ে নেয় এবং তরুর সামনে একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ে। তরু তখনও নীলাভের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস ত্রানা চৌধুরী, বাবা রাফিজ চৌধুরী, মা রাহনুমা নাজনীন। এম আই রাইট? নীলাভের কথাতে তরু ভ্রুকুচকে নীলাভের দিকে তাকায়। ইউ আর রাইট। সো হোয়াট? আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত মিস ত্রানা? পরিচিত হলে আপনি কি আমাকে চিনতেন না মিস্টার হোয়াট এভার ইউ আর? নীলাভ, আমি এএসপি নীলাভ জাহির খান। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেদিন ক্লাবে আমাদের ফার্স্ট মিটিংয়েই তো আমার নামটা বলেছিলাম। এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার তো কথা না। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে দুটো কারণে। প্রথমত, যদি সে ক্রিমিনাল হয়, আর দ্বিতীয়ত, এতক্ষণ চোখে চোখ রেখে কথা বললেও তরু এবার চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়ত, যদি সে ভিকটিম হয়। তো আপনি ইনডিরেক্টলি বোঝাতে চাইছেন আপনি এই দুটোর মধ্যে কোনোটাই না। তরু মুখে কিছু না বলে একটা রহস্যময়ী হাসি দেয়। মিস, আপনি কি সত্যি আমাকে চেনেন না, নাকি না চেনার ভান করছেন? আমি সত্যি আপনাকে চিনি না এসপি সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত কিভাবে থাকবো বলুন তো? একজন অপরিচিত মানুষ নিশ্চয়ই অন্য আরেকটা অপরিচিত মানুষকে লাভবার্ড বলে সম্বোধন করবে না, তাও আবার একবার না, পরপর দুবার। কথাটা শুনে তরু আবার নীলাভের চোখে চোখ রাখে এবং আবার একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, ওটা তো ওভারডোজ আর সাইড এফেক্ট ছিল এসপি সাহেব। ওভারডোজ সাইড এফেক্ট মানে? আপনি ভুলে গেলেন? আরে আমি তো তখন ড্রাগ ছিলাম। একসাথে ওয়াইন আর হুইস্কি খাওয়ার ফলে সাইড এফেক্ট স্বরূপ আপনাকে ওইসব বলে ফেলেছিলাম। তো আপনি আমাকে চেনেন না? এক প্রশ্ন বারবার করলেই কি উত্তর ভিন্ন হয়ে যাবে? আমাকে বাঁচিয়েছিলেন কেন মিস চৌধুরী? আমার মনে হয়েছিল আপনাকে বাঁচানো উচিত, আর আমি জানতাম আমার কিছুই হবে না, তাই বাঁচিয়েছিলাম। শুধুই এই জন্য? আজব, এখন কি কাউকে বাঁচানোর জন্য কারণ খুঁজবেন নাকি? কোথায় আমি আপনাকে বাঁচালাম থ্যাংক ইউ বলবেন তা না। তরু নিজের কথা শেষ করার আগেই নীলাভও প্যান্টের পকেট থেকে তরুর ফোনটা তরুর সামনে ধরে, যেটাতে নীলাভের ছবি ওয়ালপেপার দেওয়া ছিল। ফোনটা দেখা মাত্রই তরুর চোখ বড় বড় হয়ে যায়। সে পাশের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিতে গেলেই গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। তার সাথে তরুও পড়ে যেতে নিলেই
নীলাবও এক হাত টেবিলের সাথে ঠেকিয়ে তরুকে নিচে পড়া থেকে আটকায়। আমার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে কি করছে আমাকে বলবেন মিস চৌধুরী? বলে নীলাবও নিজের হাতটা সরিয়ে নেয়। তরুও নিজেকে সামলে সোজা করে বসে। তারপর আবার একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলে, এটা আমার ফোন না। হোয়াট? আপনি বলতে চাইছেন এটি আপনার ফোন নয়? মিস চৌধুরী, ফোনটি কিন্তু আপনার কাছে থেকেই পাওয়া গেছে। তো আমার থেকে পাওয়া গেলেই কি ফোনটা আমার হয়ে যাবে? আমি তো ফোনটি ক্লাবের মাঝেই পরে পেয়েছিলাম, আর আমি ড্রাগ ছিলাম, তাই আমি ফোনটা কুড়িয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলাম। মিস ত্রানা, আপনি মিথ্যা বলছেন। আমি খুব ভালো করেই জানি ফোনটি আপনার, কারণ আমি তখন এই ফোন দিয়েই আপনাকে আমার ছবি তুলতে দেখেছিলাম। কি প্রমাণ আছে যে এটা আমার ফোন? আর আমি বললাম তো ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি, আর আমি আবার বলছি আমি তখন ড্রাগ ছিলাম। তাই হয়তো আপনার ছবি তুলেছি, নয়তো আমি কেন আপনার ছবি তুলবো বলুন? আর ছবি কিন্তু ফোন লক থাকা অবস্থাতেও তোলা যায়। তরুর কথা শুনে নীলাভের রাগ উঠে যায়। সে জানে তার সামনে বসে থাকা মেয়েটি তাকে মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই যে সে সেটা প্রমাণ করে দিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি যে একটা মার্ডার করেছেন সেই ব্যাপারে আপনি কি এক্সকিউজ দেবেন মিস ত্রানা? নীলাভের কথাতে তরুর মনে পড়ে যায় যে তখন নীলাভকে বাঁচানোর সময় যে নীলাভকে গুলি করেছিল, তরু তাকে শ্যুট করে দিয়েছিল। এবার তরু চিন্তা হতে থাকে তাকে লোকটাকে মেরে ফেলার জন্য না, নীলাভ তাকে সন্দেহ করছে সেই জন্য। ব্যাস মিস্টার নীলাভ জাহির খান, আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাছাড়া আপনাকে তো আমাকে কোনো জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি, তাই না? বিনা ওয়ারেন্টিতে আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করতে পারেন না। তো আপনি চাইছেন আপনার এই ব্যাপারটা কোর্টে উঠুক? আমি তো জাস্ট চাইছিলাম, যেহেতু আপনি আমাকে বাঁচিয়েছেন। নীলাভ নিজের কথা শেষ করার আগেই তরু তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না এসপি সাহেব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। তরুর কথা শুনে নীলাভও তরুর দিকে একবার রাগী চোখে তাকালো। তরুর এরকম অ্যাটিটিউড তার একদমই ভালো লাগেনি। তরু এক দৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আর সত্যি বলতে তরুর এরকম চাহনি নীলাভের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ যতবার তরু তার দিকে এমন করে তাকায় ততবার তার মনটা না চাইতেও শান্ত হয়ে যায়। সে চাইলেও আর তরুর প্রতি তার রাগটাকে প্রকাশ করতে পারে না। নীলাভও আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সামনের দিকে ফিরে চলে আসতে নিলেই তরু বলে ওঠে, এসপি সাহেব, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন? শব্দগুলো তীক্ষ্ণ হয়ে আঘাত করল নীলাভের শ্রবণে। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তরুর চোখে চোখ রাখে। তরু ভ্রু সামান্য কুঁচকে যায়, কিন্তু জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তরু ততক্ষণে নিজের অস্থিরতা সামলে উঠে এসে তার সামনে দাঁড়ায়। বুকের ওপর দুই হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত অবাক হচ্ছেন কেন? আরে আমি যে আপনার জীবন বাঁচালাম, আমি কি একটা ছোট্ট ধন্যবাদও ডিজার্ভ করি না এসপি সাহেব? নীলাভের ঠোঁট কাঁপে, কণ্ঠ স্নায়বিক হলেও করা। ও থ্যাংক ইউ মিস চৌধুরী আমার জীবন বাঁচানোর জন্য, কিন্তু আপনি ওই লোকটাকে শ্যুট করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাই একটু সাবধানে থাকবেন। আর প্রার্থনা করবেন যাতে আমার সাথে এটাই আপনার শেষ দেখা হয়, কারণ পরবর্তীতে হয়তো আমার কাছে প্রমাণ আর ওয়ারেন্টি দুটোই থাকবে। সো বি কেয়ারফুল। কণ্ঠে কোনো কোমলতা নেই, শুধু ঠান্ডা সতর্কতা। কথা শেষ করে সে সেখান থেকে নির্দয়ভাবে চলে যায়। তরু পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া নীলাভের পা ফেলার প্রতিটি শব্দ যেন তরুর বুকে ছুরির মতো বিঁধে যাচ্ছিল। যতক্ষণ দেখা যায় তরুর চোখ ঠিক ততক্ষণ তার উপর স্থির থাকে, কিন্তু যখন নীলাভ দৃষ্টির বাইরে চলে যায় তখন যেন এক ঝটকায় রুমে অন্ধকার নামে। তরু পাগলের মতন হেসে ওঠে। সেই হাসি ছিল বিক্ষিপ্ত, শূন্যতায় আচ্ছন্ন। দরজা বন্ধ করে সে রুমের জিনিসপত্র একের পর এক ছুঁড়ে ফেলতে শুরু করে। চেয়ার, ফুলদানি, টেবিল ভাঙচুরের শব্দে
বাইরে থাকা নার্সরা আতঙ্কে ছুটে আসে। প্লিজ দরজা খুলুন। নার্সদের চিৎকারে রুমটা আরও ভারী হয়ে ওঠে, কিন্তু তরুর কানে কিচ্ছু ঢোকে না। সে যেন এক ভিন্ন জগতে ঢুকে গেছে। শেষ পর্যন্ত নার্সরা ডাক্তারের শরণাপন্ন হয়। ডক্টর ঘটনা শুনে দেরি না করে তাজিমকে ফোন করেন। যেহেতু তরুর একমাত্র নিকট মানুষ হিসেবে তাজিমই নম্বর দিয়ে গিয়েছিল। ভাঙচুর করে ক্লান্ত হয়ে তরু এক কোণে বসে পড়ে, যেন চারপাশের ধ্বংসস্তূপের মাঝে সে একটা ভাঙাচোরা মূর্তি। হাত পা কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী, নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে। আর তখনই কাপা কণ্ঠে তরু প্রশ্ন করে, কেন কেন তুমি সব কিছু না জেনে সবসময় আমাকেই দোষারোপ করো? আমি ওকে খুন না করলে ও তো তোমাকে আবার শ্যুট করতো। লাভ। তার তার কণ্ঠে হাহাকার আর চোখে অন্ধ এক আবেগ। একসময় তরুর দৃষ্টি পড়ে মেঝেতে পড়ে থাকা ছুরিটার ওপর। তার চোখ জ্বলজ্বল করে ওঠে, যেন রুমের অন্ধকারের মাঝে সেই ছুরি একমাত্র উজ্জ্বল বস্তু। তরু হঠাৎ উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ছুরিটা তুলে নেয়। মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে। তবে তার আগে আমাকে নিজের শাস্তি দিতে হবে। এক গা শিরশিরে উন্মাদনায় সে নিজের হাতের উপর ছুরিটা চালাতে শুরু করে। যেখানে পুরনো দাগ ছিল সেখানে নতুন ক্ষত তৈরি হয়। রক্তে লাল হয়ে যায় মেঝে। ধীরে ধীরে তরুর দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। ছুরিটা হাত থেকে পড়ে যায়, সেই সাথে তরু নিজেও হেলে পড়ে যায় মেঝেতে। কিন্তু তার চোখ বন্ধ হবার ঠিক আগে অতীতের কিছু ঝলক তার মস্তিষ্কে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক স্টার্ট। দিনটা ছিল উজ্জ্বল রোদেলা। বিশাল এক পুরনো প্রাসাদ স্বদেশ বাড়ির সামনে সোনালি রোদ গড়িয়ে পড়ছে সবুজ ঘাসের গায়ে। বাড়িটার সামনে একটা শ্বেত পাথরের ফলকে লেখা এহসান মঞ্জিল। একটা 11 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বিশাল বাগানে ঢোকে। অশ্রু জলে ভেজা তার গাল। কিন্তু হঠাৎ দূর থেকে একটা ছেলের হাসির শব্দ তার কান ছুঁয়ে যায়। সেই মুহূর্তে তার কান্না থেমে যায়। চেহারায় জেগে ওঠে এক অসম্ভব উজ্জ্বলতা। সে দুই হাতে চোখ জোড়া মুছে দ্রুত এগিয়ে যায় সেই হাসির উৎসের দিকে। বাগানের মাঝখানে থাকা একটি বেঞ্চির উপর বসে বই পড়ছিল এক 16 বছর বয়সী কিশোর। কখনো ঠোঁটের কোণে হাসি ফুটছে, কখনো চোখের পাতায় ভাবনার ছায়া। মেয়েটি চুপচাপ গিয়ে তার সামনে দাঁড়ায়। ছেলেটা বইয়ে এতটাই মগ্ন ছিল যে মেয়েটিকে খেয়াল করেনি, কিন্তু মেয়েটি মন্ত্রমুগ্ধের ন্যায় তার দিকেই তাকিয়েছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দৃশ্যটি দেখছে। প্রায় 15 মিনিট পর হঠাৎ ছেলেটি বই থেকে চোখ তুলে মেয়েটিকে দেখতে পেয়ে চমকে ওঠে। আরে তরু, তুই? আমি তো তোকে হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। লাভ, আমি। তুমি কি পড়েছিলে এতক্ষণ? নীলাবও বিরক্তি মেশানো গলায় উত্তর দেয়। উফ তরু, কতবার বলেছি লাভ বলে ডাকবি না আমাকে। আমার নাম লাভ নয়, নীলাভ। তরু নিজের কোমরে হাত রেখে অভিমানী ভঙ্গিতে বলে, লাভ আর লাভ আর আমিও তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে এত বড় নাম ধরে ডাকতে পারবো না। লাভই বলি না, কি হবে বললে? নীলাভ যেন ক্লান্ত, কিছু বুঝিয়ে উঠতে পারছে না। একটু ভেবে বলল, কি হবে? আসলে তরু, তুই যতবার লাভ বলে ডাকিস আমাদের আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকায় আর হাসে। আর তুই কি আদৌ জানিস যে লাভ কাকে বলে? তরু কোমরে হাত রেখেই গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো, কাকে বলে শুনি? নীলাভও একটু থেমে অস্পষ্টভাবে বলে, অনেক আপন আর প্রিয় কাউকে বলে। তরুণ নিঃসংকোচে বলে ফেলে, তো তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। কথাটা বলার পর এক মুহূর্ত নীরবতা নামে। বাতাস যেন ভারী হয়ে আসে। দেখ তরু, তুই এখনো অনেক ছোট, এসব বুঝবি না, তাই আমাকে লাভ বলে ডাকবি না। আর আমার নাম নীলাভ, সেটা বলেই ডাকবি। তরু মন খারাপ করে বলে, তো আমার নামও তো তরুলতা, আমাকে কেন তরু বলে ডাকো? নীলাভও থমকে যায়, যেন উত্তর হারিয়ে ফেলেছে। শেষমেশ মুচকি হেসে বলে, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, তোর যা ইচ্ছা বলিস, কিন্তু প্লিজ আশেপাশে যখন লোক থাকবে তখন বলবি না, কেমন? তরু মুখ ফুলিয়ে বলে, আচ্ছা, কিন্তু তখন কি বলবো? নীলাভও একটু ভেবে বলে,
তখন ভাইয়া বলবি, নয়তো আয়ুর মতো নীল বলবি। মুহূর্তে যেন আকাশে এক চিলটে মেঘ এসে রোদ ঢেকে দেয়। আয়ু নামটা শুনে তরুর মুখমণ্ডলে রং পাল্টে যায়। চোখে মেঘ জমে, ঠোঁটে অনুচ্চারিত বিরক্তি। এর ঠিক পরে 14 বছর বয়সী আয়ু সেখানে এসে হাজির হয়। হঠাৎ করে সে নীলাভকে জড়িয়ে ধরে। নীলাভও অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে তরু এগিয়ে এসে আয়ুকে জোরে ধাক্কা দেয়। আয়ু মাটিতে পড়ে যায়, আর হাতে কাটা ঢুকে রক্ত বের হতে থাকে। নীলাভ ভয়ে ছুটে যায় আয়ুর কাছে। আয়ুকে তুলতে তুলতে তার জামা থেকে ময়লা ছাড়ে, বেঞ্চিতে এনে বসায়। আয়ুর কান্না থামার নাম নেই। তরু চাহনি তখন যেন আগুনে পোড়া ছাই, নীরব অথচ ধ্বংসাত্মক। সে কিছু না বললেও চোখে ছিল ক্রুদ্ধ দাবানলের ছায়া। আয়ু, তুমি ঠিক আছো তো? নীল, তুমি দেখলে তোর আমাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আমার না খুব ব্যথা করছে নীল। নীলাভ ফিরে তাকায় তরুর দিকে, রাগী কণ্ঠে শুধায়, তরু, তুই কেন ওকে ধাক্কা দিলি? বেশ করেছি, ধাক্কা দিয়েছি। ওর এত বড় সাহস, ও আমার সামনে আমার লাভকে জড়িয়ে ধরে। জানো তো নীলাভ, মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় তোর সৎ মা জহুরা আন্টি ওর সাথে ঠিক করে। ওকে সে শাসনে রাখে, সেটাই ঠিক। আর ওকে যে উনি পাগল বলে না, সেটাও ঠিক। ও সত্যি একটা পাগল। আয়ুর কথায় তরুর চোখে যেন বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু সে চুপ থাকে। একরাশ আশা নিয়ে নীলাভের দিকে তাকায়। হয়তো এবার সে প্রতিবাদ করবে, আয়ুকে থামাবে। কিন্তু নীলাভও কিছু না বলে বাড়ির দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর সে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে আসে। আয়ুর হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলাভ, আমার না এখনো ব্যথা করছে। আমি গিয়ে জহুরা আন্টির কাছে বিচার দেব। তার দরকার নেই তরু, এক্ষুনি তোমাকে সরি বলবে, তাই না তরু? বলবি না বল? তরুর ঠোঁট কাঁপে, তার মনে হয় বুকটা ফেটে যাবে, কিন্তু সে মুখ নামিয়ে বলে, সরি। বলে তরু নীলাভের চোখের আড়ালে ফার্স্ট এড বক্সটা থেকে ছুরিটা নিয়ে দৌড়ে চলে যায়। নীলাভ তরুর পেছনে যেতে নিলেই আয়ু আটকিয়ে বলে, আরে নীলাভ, ওকে যেতে দাও তো। তুমি জানো আমি আমার স্কুলের জন্য একটা ড্যান্স শিখেছি। চলো না আমার সাথে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা, তুমি যাও, আমি এটা রেখে আসছি। আচ্ছা। আয়ু চলে গেলে নীলাভ বক্সটা গোছাতে থাকে, কিন্তু ছুরিটা সে পায় না। ছুরিটা কোথায় গেল? কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। নীলাভ ছুরিটা খুঁজতে খুঁজতে পেছনে ফিরে তাকাতেই যা দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে তরু দাঁড়িয়ে আছে, আর তার এক হাতে ছুরি, আরেক হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যেখানে স্পষ্ট একটা কাটা দাগ। দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য নীলাভ স্তব্ধ হয়ে যায়। লাভ, দেখো আমার হাতও কেটে গেছে, আর আয়ুর থেকেও বেশি রক্ত পড়ছে। তরুর কথা শুনে নীলাভের হুঁশ ফিরে এবং সে অনেক বেশি রেগে যায়। এটা তুই কি করেছিস তরু? কেন করেছিস বল? নীলাভ রাগী চোখে তরুকে দেখছে, কিন্তু তরু একদম স্বাভাবিক। তার চেহারা দেখে একটুও কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার জন্য আয়ু ব্যথা পেয়েছে, আর তার জন্য তুমি আমার উপর রাগ করেছো, তাই আমি নিজের হাত কেটে নিজেকে শাস্তি দিয়েছি। এখন নিশ্চয়ই তুমি আর আমার উপর রাগ করে থাকবে না। তরু হেসে হেসে কথাগুলোই বলছিল, অন্যদিকে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে নীলাভের জ্ঞান হারিয়ে ফেলবার উপক্রম। তখনই সেখানে 20 বছর বয়সী নেহা এসে উপস্থিত হয়। নেহাকে আসতে দেখে নীলাভ দৌড়ে গিয়ে নেহার সামনে গিয়ে বলতে থাকে, আপু, দেখো তরু কি করেছে। নীলাভ তরুর দিকে ইশারা করলে নেহা ভ্রুকুচকে তাকায়। নীলাভ আর কিছু বলতে পারে না। তরুর অবস্থা দেখে রীতিমতো কাঁপছে সে। তরু তার দিকে আসতে নিলেই নীলাভ বলে ওঠে, না, একদম আমার কাছে আসবি না। আন্টি ঠিকই বলে, তুই সত্যি একটা সাইকো, তোর মাথায় সমস্যা আছে। নীলাভের কথা শুনে ছোট্ট তরু কিছুই বুঝে উঠতে পারে না যে নীলাভ কেন এসব বলেছে। তখন নেহা নীলাভকে আড়াল করে বলে, নীলাভ, তুই এখান থেকে যা, আমি দেখছি। কিন্তু আপু, ওর হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করে দেই। আমি করে দিচ্ছি, তুই যা, চিন্তা করিস না। নীলাভ আরেকবার তরুর দিকে তাকায়। ঘেমে নিয়ে নীলাভের একাকার অবস্থা। এদিকে তরু নিষ্পলক চোখে তার দিকেই তাকিয়ে আছে। নীলাভ তরুর চাহনি এড়িয়ে সেখান থেকে চলে যায়।
নীলাবও চলে যাওয়ার পর নেহা তরুর হাত ব্যান্ডেজ করতে করতে বলে, হ্যাঁ, এটা কি তরু? কেন করছিস এমন? আমি তো লাভ মানে ভাইয়ার রাগ ভাঙানোর জন্য করেছি। ভেবেছি ভাইয়া খুশি হবে, কিন্তু ও তো মনে হয় আরো বেশি রাগ করলো। আরে, কে বলেছে ও রাগ করেছে? তরু চোখ দুটো মুছে বলে, তার মানে তুমি বলতে চাইছো ও রাগ করেনি? হুম, ও তো খুশি হয়েছে। তুই নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দিয়েছিস, এতে তো মনে মনে ও খুশি হয়েছে। তরু, খুব ভালো করেছিস তুই নিজেকে শাস্তি দিয়ে। তুই তো বড় হয়ে গিয়েছিস তরু, দেখবি এরকম করতে থাকলে নীলাপ তোকে ঠিকই ভালোবাসবে। সত্যি বলছো আপু? তরু। সেদিন ছোট্ট তরু নেহার প্রতিটা কথা বিশ্বাস করে নেয়। সে বোঝে না যে সেই দিনই তার ভেতরে জন্ম নিয়েছিল এক গভীর ভালোবাসা। ঘরের বাতাস থমকে গেছে, জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরও বেশি নিঃসঙ্গ নির্বাক। বিছানার পাশ ফিরে শুয়ে আছে তরু, তার হাতে স্যালাইনের টিউব ঝুলছে। পাশে চুপচাপ বসে আছেন ডাক্তার ও তাজিম। তাজিম গম্ভীর গলায় বলে, ডাক্তার আপনি যান, আমি কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি। ডাক্তার কেবল একবার তরুর দিকে তাকিয়ে তারপর গলাটা নরম করে বলল, ঠিক আছে, তবে প্লিজ ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়। বলে তিনি নীরবে চলে যান। ঘরে তীব্র নীরবতা। তাজিম তরুর দিকে ফিরে তাকায়, চোখে এক অদ্ভুত মায়া, যন্ত্রণার গভীর ছায়া। তারপর রাগ আর বেদনার মিশ্র স্বরে ডাকে, তরু। তরুর দেহে যেন কোনো প্রাণ নেই। সে শুয়ে আছে নিথর, চোখের পাতা পর্যন্ত স্থির। তাকে দেখে মনে হচ্ছে সে এখন আর অনুভব করে না কিছুই, সে কেবল একটা জড় বস্তু। তাজিম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তরু কেন করছিস তরু উত্তর দিল না। তরু কেন করছিস এমন? চুপ করে থাকিস না প্লিজ। তরু কেন বলতে পারছিস না তাকে? সে তোর জীবনটা এলোমেলো করে দিয়ে গেছে তরু। তবুও কেন তার জন্য নিজেকে বারবার ক্ষতিবিক্ষত করছিস কেন? তরুর চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে ওঠে। বিকজ আই লাভ হিম। শুনেছো তুমি? আমি তাকে ভালোবাসি, আর তাকে যদি না পাই আমি সবকিছু ধ্বংস করে দিব। তাকে আমার চাই, আর এমন পরিস্থিতি তৈরি করব যাতে সে আমাকে ভালোবাসতে বাধ্য হয়। তাজিম চোখ বন্ধ করে একটু সময় নেয়। বোনের এই উন্মত্ততা সহ্য করা সহজ নয়। তোর যা ইচ্ছা কর, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিস না। যদি আমাকে আটকানোর চেষ্টা না করো, আমাকে সাহায্য করো তাহলে। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হৃদয়ের গহীন থেকে উঠে আসে তাজিমের সম্মতি। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে তুই কথা দে আর কখনো এমন করবি না। তরুর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি, সেই হাসি বেদনার, অবজ্ঞার এবং নিয়তির প্রতি একরোখা চ্যালেঞ্জ। মাথা নেড়ে সায় দেয় সে। এবার বল আমাকে কি করতে হবে? তরুর কণ্ঠে ধীরে ঝরে পড়ে পরিকল্পনার প্রথম ধাপ। বেশি কিছু না, জাস্ট আমার পরিচয় লুকিয়ে রাখতে আমাকে সাহায্য করতে হবে, আর আমাকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তাজিম চোখ বড় বড় করে তাকায় তরুর দিকে। তুমি কিন্তু বলেছো যে আমাকে সাহায্য করবে। তাজিম কোনো জবাব না দিয়ে কেবিন ছেড়ে বাইরে চলে আসে। ঠিক তখনই করিডোরে মাইশার সঙ্গে দেখা হয়ে যায়। মাইশার মুখে তাজিমকে দেখে আনন্দের ঢেউ খেলে যায়। আরে তানজিম, তুমি এখানে? তাজিম ভেতরে ভেতরে বিরক্ত হলো, মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলে। আরে মাইশা তুমি, আমি তো দুদিন আগেই বাংলাদেশে এসেছি। তুমি এখানে কি করছো? আমি তো গত মাসেই এখানে নিউরোলজিস্ট হিসেবে জয়েন করছি। তা তুমি কি এখন থেকে বাংলাদেশে থাকবে তানজিম? কথার মাঝে মাইশার ফোন বেজে ওঠে। সেই সুযোগে তাজিম একটানা হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সকাল 10টা। সূর্যের তেজ ধীরে ধীরে শহরের জানলাগুলোকে আলতো করে গরম করে তুলেছে। নীলাভ তার অফিসে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। গায়ে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে ঘুম নেই, বরং সিদ্ধান্তের দৃঢ়তা আর পরিকল্পনা ছায়া। সাফেদ শাহরিয়ার কেস নিয়ে সে আজ নতুন একটি স্ট্র্যাটেজি বানিয়েছে এবং
সেটি সে বুঝিয়ে দিচ্ছে সহকর্মীদের। সকালবেলার প্রথম ব্রিফিং রুম যেন গরম কফির গন্ধে মিশে আছে রুদ্ধশ্বাস তদন্তের উত্তাপে। নীলাভ, মিনার সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়ে। হঠাৎ গলার স্বর শক্ত করে নীলাভ বলে উঠল। সেদিন বেঁচে যাওয়া লোকটার কি অবস্থা? মিনার এগিয়ে এসে কাগজপত্র দেখে দ্রুত জবাব দেয়। অবস্থা এখন আগের মতোই, কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবে চিকিৎসা চলছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে কথা বলার মতো কন্ডিশনে চলে আসবে। নীলাভ একবার ভ্রুকুচকে ভাবল, তারপর মাথা নেড়ে বলে, গুড। শোনো, ওর লোকেশন যেন কেউ না জানতে পারে। ফুল প্রোটেকশনে রাখবে লোকটাকে। আর হ্যাঁ, কথা বলার মতো কন্ডিশনে আসলেই আমাকে কল দেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবাই সবার কাজে মনোযোগ দাও। কথা শেষ করে নীলাভ ডেস্কে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল দেখতে শুরু করে। আলো ছায় ফাইলে জমে থাকা ধুলোবালি যেন তদন্তের ক্লান্তি আর সময়ের চিহ্ন। এমন সময় আবার ফিরে আসে মিনার, হাতে আরেকটি ফাইল। স্যার, আপনি যে মেয়েটার বিষয়ে ইনফরমেশন দিয়ে যাচাই করতে বলেছেন, সেই মেয়ের ব্যাপারে সব কিছু খতিয়ে দেখা হয়েছে। নীলাভ ফাইলগুলো নামিয়ে রেখে মিনারের দিকে ঘুরে তাকায়, চোখে তীক্ষ্ণ আগ্রহ। বাহ, এত তাড়াতাড়ি সব কালেক্ট করতে পারবে ভাবিনি। বলো, তাহলে সব ইনফরমেশন কি সঠিক ছিল? মিনার কিছু কাগজ উল্টে চেক করে আবার ফাইলের ওপর চোখ বুলিয়ে জানায়। ইয়েস স্যার, মেয়েটার নাম তন্না চৌধুরী, বাবা রাফি চৌধুরী, আর মায়ের নাম রাহানুমা নাজনীন। মেয়েটির মা 12 বছর আগেই মারা গিয়েছে। মেয়েটা পড়াশোনার জন্য 12 বছর লন্ডনে ছিল। 3-4 দিন আগেই বাংলাদেশে ব্যাক করেছে। নীলাভ মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে একটু সামনে ঝুঁকে প্রশ্ন করে, তার ফ্যামিলিতে বর্তমানে কারা কারা আছে আর তাদের পেশা কি, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছো? তার বাবা একজন বিজনেসম্যান, আর সেই মেয়েটাই তাদের একমাত্র সন্তান। তাছাড়া আর কেউ নেই। ওয়েট, বিজনেসম্যান রাইট? জি স্যার। এবার নীলাভ বুঝতে পারল যে কেন নামটা তার পরিচিত লেগেছিল। হয়তো বাবার মুখে কিংবা ভাইয়ের কোনো আলোচনায় কখনো শুনেছিল। যেহেতু মেয়েটির বিরুদ্ধে কোনো সন্তোষজনক কিছু পাওয়া যায়নি, নীলাভ এবার আর মনোযোগ সেদিকে না নিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে ডেস্কে ফিরে যায়। 2 দিন পর বিকেলবেলা রোদ কিছুটা নরম হয়ে এসেছে। শহরের ভিড় কমে এসেছে ক্যাফের কোণার দিকটায়। উইন্ডো সিটে বসে আছে নীলাভ আর আয়ু মুখোমুখি। নীলাভের সামনে রাখা তার প্রিয় ব্যানানা মিল্কশেক ঠোঁটে নিয়ে এক চুমুক দিয়ে সে হালকা হেসে বলে, তাহলে তুমি তোমার কথা রাখলে, তাই না? আয়ু কোনো উত্তর দেয় না। তার দৃষ্টি জানালার বাইরের দিকে স্থির, কিন্তু মনে মনে যেন অন্য কিছু চলছে। চিন্তিত চোখে নীলাভ তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আর ইউ ওকে আয়ু? আয়ু এবার চারপাশটা একবার দেখে নেয়। ক্যাফের ফিকে আলো আর দূরের কোলাহল ভেদ করে সে নিচু স্বরে বলে ওঠে, আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলেছি নীল। আমার নতুন নাম্বার দিয়ে তোমাকে আজকে সকালেই কল দিয়েছিলাম, দেখো ওটাই আমার নতুন নাম্বার। আগের নাম্বারে আমাকে আর পাবে না। নীলাভ কপালে ভাঁজ ফেলে বলে, হঠাৎ নতুন নম্বর? হ্যাঁ, আর প্লিজ এবার এটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যেও না। এমনি আমাদের হাতে সময় কম, এসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কথাটা বলার সঙ্গে সঙ্গে আচমকা আয়ু উঠে এসে নীলাভের কোলে বসে পড়ে। মুহূর্তের জন্য ক্যাফের আসবাবপত্র, আশেপাশের শব্দ সব যেন থমকে যায় নীলাভের কাছে। সে বিস্ময়ে চমকে ওঠে। আয়ুর সাহস আর আচরণ সব কিছুই তাকে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আয়ু আবার নিজের সিটে ফিরে গিয়ে গম্ভীর গলায় বলে, নীলাভ, তুমি আমার জন্য সব করতে পারবে, তাই না? নীলাভ হেসে বলল, বলেই দেখো। তুমি সিআইডির চাকরিটা ছেড়ে দাও প্লিজ। মুহূর্তে নীলাভের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। হঠাৎ এই কথা কেন বলছো আয়ু? আর তুমি তো জানোই, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সিআইডি অফিসার হওয়ার, আর আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তুমিই বলো না, পৃথিবীর কজন মানুষ
নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, আর আমি পূরণ করার সুযোগ পেয়েও কেন ছেড়ে দেব? কারণ এটা অনেক রিস্কের, আর এসব কাজে শত্রু বাড়ে। আয়ুর এই কথায় নীলাভের মন খারাপ হয়ে গেল। আয়ু ভুল বলেনি, কিন্তু সত্যি কি স্বপ্ন এত সহজে ছেড়ে দেওয়া যায়? আমি জানি আয়ু, কিন্তু তাও কিছু করার নেই। তুমি ড্যান্সার হতে চাও, এটা যেমন তোমার লক্ষ্য, তেমনি আমার কাজটাও আমার লক্ষ্য আর প্যাশন। তুমি আর ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি সবসময় আশা করব, আমি যেমন তোমার লক্ষ্য পূরণে তোমার পাশে আছি, তেমনি তুমিও আমার পাশে থাকবে। নীলাভের কণ্ঠে একরাশ আবেগ আর আন্তরিকতা। প্রত্যুত্তরে আয়ু আর কিছুই বলে উঠতে পারে না। দুদিন পর সকালে স্নিগ্ধ আলোয় আয়ু ডাইনিং টেবিলের এক কোণে বসে চুপচাপ নাস্তা করছিল। জানালার ফাঁক গলে মৃদু রোদ তার কাজ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার ফোনটা কম্পন তুলে উঠল। আয়ু চমকে উঠে চোখ যায় স্ক্রিনে। একই নম্বর, সেই ভয়ানক নম্বর যেটা থেকে ঠিক 1 সপ্তাহ আগে ব্ল্যাকমেল করা হয়েছিল তাকে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। নখ ঠেকিয়ে রাখে স্ক্রিনে, কিন্তু কল রিসিভ করে না। কলের বিরতিহীন কম্পনে হাত পা যেন জমে আসে তার। হঠাৎই স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। সে অদৃশ্য ভয়, অজানা আতঙ্ক যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে। শরীর জুড়ে ঠান্ডা ঘাম, কপালে বিন্দু বিন্দু জল। চোখ স্থির করে আয়ু মেসেজটা পড়ে। কিরে, নম্বর চেঞ্জ করে ফোন না ধরে কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি? তোর নিজের জানের মায়া নেই, তাই না রে? কত বড় সাহস তোর! বারবার বলার পরও এনজেকে জড়িয়ে ধরেছিস, আবার কোলেও বসেছিলি কেন? কেন এখন ওর সাথে যোগাযোগ রেখেছিস? মেসেজটা পড়া শেষ হতে না হতেই আবারও ফোনটা কাঁপে। এবার আর আয়ু রিসিভ না করে থাকতে পারে না। কাঁপা কাঁপা হাতে রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর কর্কশ পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যেন কোনো অন্ধকার গলির অতল থেকে উঠে আসা এক অশুভ ছায়া। শোন, তোকে এই চান্সটা দেওয়া হয়েছে এই শর্তে যে তুই এনজের থেকে দূরে থাকবি। নেক্সট টাইম যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, শুনে রাখ, এরপর আর আশেপাশে তোকে দেখলে তোকে জানে মেরে ফেলবো। তাই যদি বাঁচতে চাস আজই নিজের সিম পাল্টে বাসা চেঞ্জ করে চলে যাবি। আর তোর জন্য আরেকটা ভালো খবর হচ্ছে, তোর ফ্লাইটের তারিখ এগিয়ে এনে সামনের সপ্তাহে রাখা হয়েছে। এবার যেন কথা নড়চড় না হয়। তোর কপাল ভালো যে সে তোকে খতম করে দেয়নি এখনও। জানি না কেন তোকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, কথার হেরফের হলে কি হবে তা আমি নিজেও জানি না। সব শুনে আয়ুর জবান বন্ধ হয়ে যায়। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করে তার সামনে থাকা গ্লাসটা তুলে আছড়ে ফেলে দেয় মেঝেতে। কাচের চূর্ণ বিচূর্ণ শব্দে ছুটে আসে তার মা সানা। কি রে, কি হয়েছে? আয়ু তার মাকে বলে, মা, আবার সেই লোকটা কল করেছিল। আমি তো নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরও সে কিভাবে নাম্বার পেলো আমার? তার উপরে আমি কখন কোথায় যাচ্ছি সব খবর কিভাবে পাচ্ছে সে? সানা চিন্তিত স্বরে বলে, আমার মনে হয় এটা নীলাভের কোনো শত্রু হবে। প্রায় 5-6 বছর ধরে বহুবার আমাকে কল করে ব্ল্যাকমেল করছে, যাতে আমি কিছুতেই তোর আর নীলাভের বিয়েটা হতে না দিই। কি বলছো মা? তুমি আমাকে এসব আগে বলনি কেন? আমি তাহলে নীলাভকে বলে এর পেছনের কালপিটকে যে করেই হোক খুঁজে বের করতাম। এই জন্যই বলিনি। আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে, আর এও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আর এখন তো আমাকেই সরাসরি কল করে নীলাভর থেকে দূরে থাকতে বলছে। বলছে তাদের কথা শুনলে বিখ্যাত ড্যান্সার হয়ে ভালোভাবে বাঁচতে পারবো, আর না শুনলে সবচেয়ে করুণ মৃত্যু নাকি আমার হবে। আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে, যা বুঝলাম, তুই নীলাভের থেকে দূরে থাকলে তোর কোনো ক্ষতি তারা করবে না। তুই বরং তাদের ডিলে রাজি হয়ে যা। এটা তোর জন্য অনেক বড় সুযোগ আয়ু। ওই সিআইডি নীলাভের সাথে থাকলে তুই কখনোই ভালোভাবে বাঁচতে পারবি না। তোর জীবন সবসময় রিস্কের মধ্যে থাকবে। তার চেয়ে তুই লন্ডনে চলে যা, তাতে তুই সেফ থাকবি। আয়ু অবাক চোখে তার মায়ের দিকে তাকায়, কারণ তার মা যে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। মা, তুমি এসব বলছো? আর ছোট থেকে তুমিই তো বলতে নীলাভের সাথে রিলেশন রাখতে, তাহলে এখন কি হলো? এই জন্যই বলিনি। আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে, আর এও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে।
আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে। আয়ুর কথার উত্তর তার মা বলে, দেখ আয়ু, তখন নীলাবদের কোনো শত্রু ছিল না, তারা বড়লোক ছিল, তাই তখন বলতাম, কিন্তু এখন বলছি না। আর ধর যদি তোদের বিয়েটা হয়েও যায় তাহলেও তোর জীবনের ঝুঁকি থেকেই যাবে আয়ু। এই সব কিছু শুরু হয়েছে নীলাবর সিআইডিতে জয়েন করার পরপরই। আরে তুই বল, নীলাবয়ের সিআইডিতে জয়েন করার কি দরকার ছিল? ওরা তো অনেক বড় লোক, তাই না? বোকা ছেলে। ভেবেছিলাম লেখাপড়া শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করলেই ওর সাথে বিয়ে দেব, কিন্তু ছেলেটা পুলিশে জয়েন করে আমার সব প্ল্যান শেষ করে দিল। মায়ের কথাগুলো শুনে আয়ু কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে কাপড় গোছাতে শুরু করে, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির এই অলস দিনে নীলাবও বাড়িতেই রয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে সে। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুম নয়, বরং একটা অবসন্ন নিস্তব্ধতায় ডুবে থাকার মতো অবস্থা। হঠাৎ করে যেন প্রকৃতির স্বর বদলে যেতে শুরু করে। একটানা ছুটে আসা মেঘে ঢেকে যায় আকাশ। মৃদু বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বাইরের আলো ম্লান হয়ে এসে ঘর জুড়ে ছায়া ফেলে। চারপাশটা ধীরে ধীরে যেন বিষণ্ণ হয়ে ওঠে এই আকস্মিক পরিবর্তনে। নীলাবও চমকে ওঠে। খাটের সাথে লাগোয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেন প্রকৃতির রূপ হঠাৎ করেই বদলে গেছে। তবে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায়, গ্রীষ্মের শুরুর দিকে এমন বৃষ্টির ছোঁয়া স্বাভাবিক নয়। নীলাব চোখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকায়, যেখানে টাঙানো আছে আয়ু আর তার ছবি। সেই ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে, যেন কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে তার। অল্পক্ষণ পরেই বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়ায়। চোখের দৃষ্টি এবার আরও নিবিড়, আরও অনুসন্ধানী। কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ সে বুঝতে পারে ফ্রেমটা বদলে গেছে। ভ্রু কুঁচকে যায় তার। খুব সামান্য একটা পার্থক্য, কিন্তু নীলাবের তীক্ষ্ণ চোখ এথা এড়ায়নি। সে ঠিক বুঝে উঠতে পারে না কখন কে আর কেন এই ছোট্ট পরিবর্তনটা করলো। দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাটায় সে। এই পরিবর্তনের কোনো ক্লু নেই তার কাছে। তার ভাবনার মাঝে হঠাৎ করে বাইরের আকাশ তীরে জোরে বিদ্যুৎ চমকে ওঠে। চোখের সামনে যেন ক্ষণিকের জন্য দিন রাত এক হয়ে যায়। এর পরপরই বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। নীলাভ আয়ুর ছবির দিক থেকে চোখ সরিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে যায়। তার ঘরের সাথে একটা খোলামেলা প্রশস্ত ব্যালকনি আছে, যেটা তার খুব প্রিয় একটা জায়গা। যদিও ব্যস্ত রুটিনের কারণে সেখানে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না। সে ব্যালকনিতে রাখা একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে পড়ে। বাইরে তাকিয়ে দেখে আকাশ জুড়ে ধূসর কুয়াশা নামছে ধীরে ধীরে। গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে চকচক করছে। চারদিকে কেবল বৃষ্টির একটানা শব্দ। এই পরিবেশেই হঠাৎ আয়ুর কথা মনে পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে অনুভব করে গত 3-4 দিন ধরে তাদের ঠিকঠাক কথা হচ্ছে না। যখন আয়ু ফ্রি থাকে তখন সে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, আর যখন সে একটু সময় বের করে তখন আয়ু আবার ব্যস্ত থাকে ডান্স নিয়ে। এটা নতুন কিছু নয় তাদের জীবনে, কিন্তু এবার যেন আয়ুকে একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে। সে বেশি না ভেবেই মোবাইলটা হাতে নিয়ে আয়ুর নম্বরে কল করে, কিন্তু ওপাশ থেকে এক নারী কণ্ঠী ভেসে আসে। আপনি যে নম্বরে কল করছেন সেই নম্বরে এই মুহূর্তে যোগাযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন।